সৌমিত্র সরকার, একাডেমিক কাউন্সিলর অফ সোশিয়োলজি, ইগনু 28150, কবি সুকান্ত মহাবিদ্যালয়। আজকে আমরা মেথডস অফ সোশিওলজিক্যাল ইনকোয়ারি অর্থাৎ বিএসওসি 134 এর একদম অন্তিম টপিকটা পড়বো। সেটা হচ্ছে ইউনিট 11 এর আইসিটি ইন সোশ্যাল রিসার্চ। আমরা কিন্তু প্রত্যেকেই এই শব্দটা শুনেছি, আইসিটি, যার পুরো অর্থ হলো ইনফরমেশন কমিউনিকেশন এন্ড টেকনোলজি। দেখো, এখানে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির যে কথা বলা হচ্ছে, এখানে তোমরা বুঝতেই পারছো যে প্রযুক্তিবিদ্যার কথা এখানে বলা হচ্ছে। এবার প্রযুক্তিবিদ্যা কি কাজে লাগার ক্ষেত্রে? ইনফরমেশন অর্থাৎ তথ্যকে কালেকশন করার ক্ষেত্রে বা তথ্যের প্রাচুর্যকে সংগ্রহ করার ক্ষেত্রে আমরা প্রযুক্তিবিদ্যার সাহায্য নেব। এবং আমরা এই ক্ষেত্রে সোশিওলজির এই বিএসওসি 134 এ আমরা যে টপিকটা পড়ছি সেটা হচ্ছে সোশ্যাল রিসার্চে আইসিটির অ্যাপ্লিকেশনস। অর্থাৎ গবেষণার ক্ষেত্রে যদি আমরা প্রযুক্তিবিদ্যার প্রয়োগ ঘটাই, তাহলে কিন্তু আমরা কি দেখব যে প্রযুক্তিবিদ্যা প্রয়োগে গবেষণার প্রবাহ এবং তার যে পরিধি সেটা কিন্তু অনেক বেশি বিস্তৃত হবে। এর মধ্যে দিয়ে অনেক তথ্য আমরা সংগ্রহ করতে পারবো, অনেক বিষয় সম্বন্ধে আমরা আগে থেকেই ইনফরমেশন পেয়ে যাব। তাহলে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির রিসার্চে যদি প্রয়োগ হয়, গবেষণা যদি প্রয়োগ হয়, তাহলে কিন্তু গবেষণা অনেক বেশি বাস্তবসম্মত হবে এবং গবেষণা প্রচুর সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ বিষয়টিকে নিয়ে আলোচনা করা যাক। প্রথমে আমরা আলোচনা করব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সাধারণত কি কি কাজে লাগে বা কোনটাকে আমরা বলে থাকি। আমরা অলরেডি আলোচনা করছি। কি বলছি যে আইসিটি কি? এমন একটা প্রযুক্তিকে বোঝাচ্ছে যেটা এর মাধ্যমে আমাদের জ্ঞানের বিশাল অংশে অ্যাক্সেস সরবরাহ করে। তার মানে কি? ব্যক্তি নিজেকে উপজীব্য করে তথ্যের উপরে ভিত্তি করে। যত পরিমাণ তথ্য ব্যক্তি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করবে, তত কিন্তু ব্যক্তির নলেজ আরো বেশি এনরিচ করবে, আরো বেশি ডেপথ তার মধ্যে আসবে। এবং এই নলেজ সংগ্রহ করার ক্ষেত্রে, জ্ঞান ইনফরমেশন সংগ্রহ করার ক্ষেত্রে, তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার কিন্তু অসম্ভব প্রয়োগ পরিলক্ষিত হয়। সমাজতত্ত্বের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আধুনিক সমাজে কিন্তু প্রযুক্তিবিদ্যার এই যে প্রয়োগ, প্রযুক্তিবিদ্যার এই যে ব্যবহার, এটা কিন্তু বারবার আমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ গবেষণার ক্ষেত্রে যত বেশি প্রযুক্তিবিদ্যার প্রয়োগ ঘটানো যাবে, তত কিন্তু গবেষণা বাস্তবসম্মত হবে। আবার সেই গবেষণা ইউনিক যেমন হবে, তেমন সেই গবেষণাকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে, বিভিন্ন স্টুডেন্টসদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। তাহলে সেই গবেষণা শুধুমাত্র একটা ছোট পরিধির মধ্যে আবদ্ধ থাকবে না, একটা বৃহত্তর পরিসরে তা পৌঁছে যাবে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন স্টুডেন্টস এখান থেকে তোমার তথ্যকে অ্যাক্সেস করবে, জানতে পারবে তোমার কাজ, তুমি কি নিয়ে কাজ করেছো, কিভাবে কাজ করেছো, কি মেথড অ্যাপ্লাই করেছো, কোথায় কাজ করেছো, কোন জায়গার কি সমস্যা, সেখানকার কি রেমেডিজ গুলো ব্যবহার করা হয়েছে। এইভাবে আমরা কিন্তু বিভিন্ন টেকনোলজিক্যাল টুলস গুলোকে ব্যবহার করে অনবরত তথ্য সংগ্রহ করে থাকি। এবং যত বেশি তথ্য সংগৃহীত হবে, তত কিন্তু আমাদের জ্ঞান উপজীব্য হবে, আরো বেশি কিন্তু সেগুলো সম্বন্ধে আমরা অনেক অ্যাক্টিভ হব। এখানে কোন কোন বিষয়গুলোর কথা বলা হচ্ছে? ইন্টারনেট, ওয়্যারলেস নেটওয়ার্ক, সেলুলার ফোন। তাহলে দেখো, যোগাযোগের আজকের যে মাধ্যম, সেখানে কিন্তু এইগুলো একটা এসেনশিয়াল ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো ধরো ইগনুর আজকের এই যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটা আমি এদিকে বসে আছি, স্ক্রিনের ওদিকে তোমরা নিজের নিজের বাড়িতে, অফিসে, বিভিন্ন জায়গায় বসে আছো, বিভিন্ন কাজের মধ্যে ইনভলভ হয়ে আছো। তাহলে এই যে ফিজিক্যাল প্রেজেন্সের গণ্ডি পেরিয়ে একটা বৃহত্তর পরিসরে এই লেকচারটাকে পৌঁছে দেওয়ার যে মাধ্যম ইগনু নিয়েছে, এটা তো ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির দান।
তাহলে কম্পিউটার টেকনোলজি তার সাথে ইন্টারনেট পরিষেবাকে কেন্দ্র করে একটা লেকচারকে বৃহত্তর পরিসরে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তাহলে যোগাযোগের যে প্রথাগত মাধ্যম তার জায়গায় যখন নতুন মাধ্যমগুলি সংযুক্ত হয়, নতুন ভাবে সামাজিক প্রেক্ষাপটকে বিশ্লেষণ করার কথা বলে, তার মানে প্রযুক্তিবিদ্যার বিস্তর প্রয়োগ এক্ষেত্রে ফুটে উঠছে। আর কি বলছে? ওয়্যারলেস নেটওয়ার্ক, টেলিফোন, মোবাইল ফোন আমরা ব্যবহার করি তো, ওয়্যারলেস নেটওয়ার্ক। আমরা যে যেখানেই থাকি আমাদের প্রত্যেকের কাছে কিন্তু একটা করে ফোন ডেফিনেটলি রয়েছে, এবং পরিবারের সাথে, বন্ধু বান্ধবদের থাকে সাথে, টিচারদের সাথে, আর বিভিন্ন মানুষের সাথে সংযোগ, কমিউনিকেশনের জন্য ফোন কিন্তু আমাদের কাছে একটা এসেনশিয়াল মাধ্যম। এবং শুধুমাত্র কনভারসেশনের জন্য কিন্তু আমরা ফোনকে ব্যবহার করি না, আমরা কিন্তু তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে বা তথ্যকে স্টোর করার ক্ষেত্রেও ফোনকে ব্যবহার করে থাকি। তাহলে ফোনের মধ্যে দিয়ে আমরা কিন্তু প্রিন্ট ডেটা, আমরা প্রিন্ট মিডিয়াম, সফট কপি যে ডেটা, পিকচার ওরিয়েন্টেড ডেটা, এগুলো কিন্তু সংগ্রহ করে থাকি, এবং এগুলো কিন্তু বিভিন্ন কাজে আমাদের সাহায্য করে। আমরা যদি শিক্ষা ক্ষেত্রে থাকি তাহলে শিক্ষার পরিসরে আমাদের সেটা সাহায্য করে, আমরা যদি কর্মক্ষেত্রে কর্ম পরিসরে সেটা সাহায্য করে। প্রত্যেক জায়গার প্রেক্ষাপটে তার তথ্যের পরিকাঠামো ভিন্ন ভিন্ন হয়ে থাকে, এবং সেগুলো সবগুলোর ক্ষেত্রে কিন্তু ওয়্যারলেস নেটওয়ার্কে একটা বড় ভূমিকা রয়েছে। তাহলে আমরা কি দেখলাম যে এই পরিষেবাগুলোর যে প্রয়োগ, এই পরিষেবাগুলো কি করছে? পরিষেবাগুলো কিন্তু মানুষের সামনে একটা নতুন নতুন অধ্যায়কে ওপেন করে দিয়েছে। আজ থেকে 30-40 বছর আগেকার জীবনধারা আর আজকের মানুষের জীবনধারার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। তখন মানুষের জীবনশৈলীর মধ্যে অনেক সহজ সরল, কমিউনিকেশনের মধ্যে অনেক বেশি ফিজিক্যাল প্রেজেন্সের উপস্থিতি অনেক লক্ষ্য করা যেত, কিন্তু আজকের দিনে মানুষ ফিজিক্যালি প্রেজেন্সের চেয়ে অনেক বেশি টেকনোলজিক্যাল মিডিয়ামগুলোকে ইউজ করে। ইন্টারনেট এর মাধ্যমে, ইমেল, ফ্যাক্স, আর ডিফারেন্ট মিডিয়াম থ্রু আমরা কিন্তু ইনফরমেশনকে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আবার অন্যদিকে ওয়্যারলেস নেটওয়ার্ক, মোবাইল ফোন, টেলিফোন, সেলুলার ফোনের কথা এখানে বলা হচ্ছে। তাহলে এগুলো কি করে? এগুলো কমিউনিকেশনকে দ্রুততার সাথে পৌঁছে দিচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যে আমরা আমাদের কনভারসেশনকে, আমরা আমাদের বক্তব্যগুলোকে অন্য স্তরে পৌঁছে দিতে পারছি। এই যে সুবিধা, এই যে জ্ঞানের পরিসরকে আরো বেশি বিস্তৃতি ঘটানো সম্ভব হয়েছে। তোমরা আরো বেশি জানতে পারবে কোভিড সময়ে, সেই সময় যেভাবে এক্সামিনেশন, যেভাবে এডুকেশন প্রসেসকে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সাময়িকভাবে সমস্যার মধ্যে পড়লেও এডুকেশন কিন্তু থেমে থাকেনি, সে কিন্তু অল্টারনেটিভ ওয়ে গুলোকে কাজে লাগিয়েছে, ডিফারেন্ট মিডিয়ামকে কাজে লাগিয়েছে। কোভিড সময়ে আমরা কিন্তু প্রযুক্তিবিদ্যা, আইসিটি কে সবথেকে বেশি কাজে লাগিয়েছি, যাতে ইনফরমেশনকে পৌঁছে দেওয়া যায়। শিক্ষা ব্যবস্থার মধ্যে যেন কোনো ছেদ না পড়ে, শিক্ষা ব্যবস্থার মধ্যে যেন একটা ধারাবাহিকতা থাকে। যেভাবে যত বাধাই আসুক না কেন, এই উন্নত সমাজ কাঠামো কিন্তু সেই বাধাকে নতুন ভাবে তার মোকাবিলা করবে এবং তার ওয়ে আউট বার করবে। এবং তার সব থেকে বড় ওয়ে আউটের প্রমাণ আমরা পেয়েছি কিন্তু কোভিড সময়কালে। আইসিটির কিন্তু দারুণ প্রয়োগ ঘটেছে, যে প্রয়োগ সমস্ত পরিসরে মানুষকে যেমন একত্রিত করেছে, যেমন শিক্ষা ব্যবস্থাকে সার্বিক স্তরে পৌঁছে দিয়েছে। মানুষ কিন্তু অনলাইন মিডিয়ামকে কাজে লাগিয়ে বিভিন্ন ক্ষেত্র থেকে তার ডিগ্রি কোর্স গুলোকে কিন্তু সম্পন্ন করছে। তোমরাও তো ইগনুতে পড়াশোনা করছো, সেখানে অনলাইন ক্লাসের মধ্যে দিয়ে তোমরা তো ইনফরমেশন পাচ্ছ, বা বইগুলোকে তোমরা সফট কপি সোয়াপ তোমরা কি বলে তোমার ই-জ্ঞান কোর্স থেকে ডাউনলোড করে নিচ্ছ। তাহলে তোমাদের কাছে সুবিধার ক্ষেত্র কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। যে কোনো মাধ্যম থ্রু, যে কোনো ইন্টারনেট পরিষেবায় কাজে লাগিয়ে, যে কোনো ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ইজিলি বইগুলোকে গ্যাদার করতে পারো। সফট কপি বই চলে এসেছে, হার্ড কপি বইয়ের সাথে সাথে সফট কপি বই। যদি কারোর মনে হয় যে সে খুব বেশি পরিমাণে অফিস বা বিভিন্ন কাজের মধ্যে ইনভলভ হয়ে আছে, তার পক্ষে হার্ড কপি বুক ক্যারি করা ডিফিকাল্ট,
দে ক্যান ইউজ সফট কপি। তুমি একটা ট্যাব বা আইপ্যাড ব্যবহার করো, সাথে তুমি একটা ধরো তার মধ্যে সফট কপি বইগুলোকে তোমার সঙ্গে ক্যারি করো। যখনই ফাঁকা টাইম পাচ্ছ তোমরা সেখান থেকে ইনফরমেশন গেইন করছো, বা ইন্টারনেট তো ডেফিনেটলি আছে, ইন্টারনেটকে কাজে লাগিয়ে যে কোনো ব্রাউজিং সফটওয়্যারকে কাজে লাগিয়ে তোমরা সেখান থেকে ইজিলি ডেটা অ্যাক্সেস করতে পারো। তাহলে অ্যাক্সেসের যে মিডিয়ামটা এটা কিন্তু অনেক বেশি ফাস্ট হয়ে গেছে। তারপরে ডেটা অ্যাক্সেস করার ক্ষেত্রে ইন্টারনেট, ওয়্যারলেস নেটওয়ার্ক, সেলুলার ফোন এগুলো কিন্তু একটা যুগান্তকারী রেভলিউশন নিয়ে এসেছে। আজ মানুষ কিন্তু খুব কম সময়ে প্রচুর সংখ্যক ইনফরমেশন বা নলেজকে তার হাতের মুঠোর মধ্যে রাখতে পারে। এবং এই ইনফরমেশনের প্রয়োজন কেন? কারণ এর উপরে ভিত্তি করেই তো সমাজ এগিয়ে চলেছে। তাহলে সমাজ কাঠামোর যে পরিবর্তন, সেই পরিবর্তনের সাথে নিজেকে যেমন সংযুক্ত করতে হবে, তেমন সেই পরিবর্তনের প্রেক্ষাপটে নিজেকে তুলে ধরতে হলে তথ্যের প্রয়োজন, এবং তথ্যের প্রয়োজন যদি করতে হয় তাহলে তোমাকে আইসিটির সহায়তা নিতে হবে। তাহলে দেখো কিভাবে আধুনিক সমাজে প্রত্যেকটা বিষয় যেমন ইন্টারকানেক্টেড হয়ে আছে। আইসিটির মধ্যে দিয়ে এই সমস্ত বিষয়গুলো কিন্তু হাতের মুঠোর মধ্যে পাওয়া সম্ভবপর তখনই হবে যখন যে ব্যক্তি যত বেশি আইসিটিকে নিজের হাতের মধ্যে আত্মস্থ করতে পারবে, নিজের জ্ঞানের মধ্যে নিয়ে আসতে পারবে, তার পক্ষে খুব সহজে এগুলোকে তুলে ধরা, আত্মস্থ করা হয়ে থাকে। এবং দেখো আইসিটি কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থাকে অনেক বেশি দ্রুততর করেছে। মানে আজকে আমি ক্লাস আসবো, ধরো সকলে সকালবেলাতে আমাকে ফোন করা হয় যে আজকে আমার ক্লাস আছে, অনেক আগে থেকে শিডিউলটা তৈরি ছিল, সেক্ষেত্রে স্বাভাবিক যদি আমার মনে না থাকে তাই আমাকে রিমাইন্ড করানোর জন্য সকালে ফোন করা হয়। এবং এই যে খুব অল্প সময়ের মধ্যে ক্লাসের ইনফরমেশন আমার কাছে পৌঁছে যাবে এবং সেই পরিমাণে আমি নিজেকে প্রিপেয়ার করে জায়গায় উপস্থিত হওয়া, এই যে খুব দ্রুততার সাথে কোনো জিনিসকে বাস্তবায়িত করানো যে সম্ভব হয়েছে, এর পেছনে কিন্তু আইসিটির একটা বড় ভূমিকা রয়েছে। আমরা কিন্তু দৈনন্দিন জীবনে খুব কম সময় বা খুব কম এমন ক্ষেত্র রয়েছে যেখানে হয়তো আমরা আইসিটি ছাড়া নিজের লাইফকে লিড করি। সকাল থেকে একদম রাত্রে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত মানুষের জীবনের একটা বৃহত্তর অংশ জুড়ে ইনফরমেশন, কমিউনিকেশন আর টেকনোলজির কিন্তু বড় প্রভাব রয়েছে। এক্ষেত্রে আর কি বিষয়গুলোকে আমাদের দেখতে হবে? বলছে আইসিটি যদি আমরা স্পেসিফিক উপাদানগুলোকে দেখি, কি বলছে? তাহলে যেমন ধরো আমাদের স্মার্টফোন, ডিজিটাল ডিভাইস এবং রোবোটিক সিস্টেমস, এগুলো কি করে? এগুলো তো কোনো কাজে লাগে, নিয়মিত ইউজ হয় না। তাহলে দেখো একটা স্মার্টফোন বা স্মার্ট কেন বলে? দেখো স্মার্ট এই জন্যই বলা হয় কারণ শুধুমাত্র কলিং পারপাসের জন্য কিন্তু সেটা ইউজ হয় না, কমিউনিকেশনের জন্য শুধু ইউজ হয় না, সেটা কিন্তু মাল্টিপল জিনিসকে অ্যাক্সেস করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবং একটা স্মার্টফোন থ্রু আমরা কিন্তু আমাদের ডেইলি লাইফের 90% কাজ করে থাকি। সেখান থেকে আমরা এডুকেশনাল রিসোর্সেস কালেক্ট করতে পারি, সেখান থেকে আমরা কোনো পথ দেখার জন্য নেভিগেশনকে ইউজ করতে পারি, সেখান থেকে আমরা কলিং ফিচার্স, কমিউনিকেশনের মধ্যে দিয়ে ইজিলি আমার বার্তাকে অন্যের কাছে পৌঁছে দিতে পারি, এসএমএস এর মধ্যে দিয়ে আমরা জরুরিকালীন পরিস্থিতিতেও কিন্তু ইনফরমেশনকে শেয়ার করতে পারি। আবার দেখো ব্যাংকিং পরিষেবাগুলো কিন্তু কিভাবে এই ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজিকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে খুব সহজেই, যাতে একটা ফোনকে কাজে লাগিয়ে আমরা ব্যাংকিং পরিষেবাগুলোকে পরিচালনা করতে পারি। এই সমস্ত বিষয়গুলো কিন্তু একটার সাথে একটা কানেক্টেড। সুতরাং একটা ক্ষেত্রে যদি টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়, সেই ডেভেলপমেন্টটা কিন্তু আরো অনেকগুলো ক্ষেত্রকে ইন্টারকানেক্ট করে। সেজন্য বলছে যে এর মধ্যে একটা ইন্টারকানেক্টেড রিলেশনশিপ সব সময় আছে। ডিজিটাল মিডিয়াম কোনটা প্রপার ওয়েতে এগোয় না, তার সঙ্গে অনেকগুলো ইন্টারডিসিপ্লিনারি অ্যাসপেক্ট ইন্টারকানেক্টেড থাকে। সেকেন্ড অপশনে দেখো বলছে রেডিও, টেলিভিশন, ডিজিটাল ফোন, কম্পিউটার, হার্ডওয়্যার, সফটওয়্যার নেটওয়ার্ক, স্যাটেলাইট, এই প্রত্যেকটা ডিভাইস কোনো না কোনো ভাবে আমাদের ব্যক্তিগত জীবনের সাথে কানেক্টেড, এবং প্রত্যেকটা ডিভাইসই
কোনো না কোনো কাজ সম্পাদন করে, এবং সেই সম্পাদন করার মধ্যে দিয়ে সেগুলি ব্যক্তিকে যেমন পরিষেবা প্রদান করে, তেমনি ব্যক্তিকে মূল সমাজের সাথে কানেক্টেড করে। তাহলে মূল সমাজের সাথে কানেক্ট করার জন্য কোথাও না কোথাও কিন্তু আইসিটির একটা বড় ভূমিকা রয়েছে। টেলিভিশনের যদি আমরা দেখো, টেলিভিশন কি করে, টেলিভিশন বিভিন্ন ভাবে ব্যক্তির উপরে প্রভাব ফেলে। আমরা সোশ্যালাইজেশন চ্যাপ্টারে পড়েছিলাম যে মিডিয়ার ইম্পর্টেন্স একটা ব্যক্তির জীবনকে গড়ে তোলার ক্ষেত্রে। টেলিভিশন কি করে, ব্যক্তির সামনে কিন্তু সমাজে একটা চিত্রকে রিপ্রেজেন্ট করে। আমরা কোন ধরনের সমাজে বসবাস করি, কি তার স্ট্রাকচার, রীতিনীতি, রুলস এন্ড রেগুলেশনস, মোরাল গাইডেন্স, রিলিজিয়াস অ্যাসপেক্ট, ফ্যাশন টেকনোলজি, ড্রেসিং সেন্স, কনভারসেশন প্যাটার্ন, এন্টারটেইনমেন্ট, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু টেলিভিশন মানুষের সামনে পৌঁছে দেয়। বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দিয়ে মানুষকে যেমন অ্যাওয়্যার করা হয়, তেমনি বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট মানুষকে দেখো স্বাস্থ্য সচেতন করে। আবার বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দিয়ে মানুষকে সামাজিক পরিস্থিতি সম্বন্ধে সচেতন করা হয়, সোশ্যাল স্কেয়ারসিটি, সোশ্যাল প্রবলেমস, এগুলো সম্বন্ধে অ্যাওয়্যার করানো হয়। তোমরা হয়তো একটা অ্যাড দেখেছো একটা সময় খুব দিত, সেটা হচ্ছে যে ট্রাফিকে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, সেই গাড়িতে এক ভদ্রলোক আছে এবং তার এক সন্তান আছে। তার সন্তানটা তার বাবাকে বলছে যে ইন ফিউচার সে একটা সাইকেল রিপেয়ার শপ খুলবে, কারণ ট্রাফিকে দাঁড়িয়ে যে পরিমাণে তার বাবা ইঞ্জিনটা অন করে তেলটা নষ্ট করছে, পেট্রোলকে নষ্ট করছে, তাহলে কিন্তু সুদূর ভবিষ্যতে একটা সময় আসবে যেখানে কিন্তু পেট্রোল শেষ হয়ে যাবে, কারণ এটা তো ধরো নন রিনিউয়েবল এনার্জি, এটা তো ব্যক্তি প্রডিউস করতে পারে না। তাহলে এই যে অ্যাওয়ারনেস, নন রিনিউয়েবল এনার্জি গুলোকে আমরা এমন ভাবে ইউজ করব যাতে ফিউচার জেনারেশনও সেগুলোকে অ্যাকুয়ার করতে পারে। সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে। তাহলে এই ইনফরমেশন গুলো কিন্তু টেলিভিশন থ্রু মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। আবার টেলিভিশন মানুষের সামনে প্রচুর এন্টারটেইনও করে, বিভিন্ন মুভি, সিরিয়াল, ডকুমেন্টারির মধ্যে দিয়ে মানুষের কাছে তথ্যকে পৌঁছে দেওয়া হয়। বিভিন্ন ফ্যাশন ট্রেন্ড সম্বন্ধে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দিয়ে মানুষকে অ্যাওয়্যার করানো হয়। বিভিন্ন ফেশিয়াল ক্রিম সম্বন্ধে মানুষকে অ্যাওয়্যার করানো হয়। নতুন কোনো মেডিসিন বা নতুন কোনো ডাক্তার, নতুন কোনো ধরো হসপিটাল প্রতিস্থাপিত হয়েছে, বা কোনো ওল্ড এজ হোম প্রতিস্থাপিত হয়েছে, নতুন কোনো ধরো ক্লিনিক তৈরি হয়েছে, এগুলো সম্বন্ধে কিন্তু ইনফরমেশন টেলিভিশন থ্রু মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়, কারণ এটার অ্যাক্সেসটা কিন্তু খুব দ্রুত মানুষের কাছে পৌঁছে যায়। কম বেশি প্রত্যেকের বাড়িতে টেলিভিশন রয়েছে এবং প্রত্যেকের বাড়িতেই কিন্তু তোমার কানেকশনস রয়েছে, যে কানেকশনের উপর ভিত্তি করে খুব সহজেই সাধারণ মানুষের কাছে কোনো বার্তাকে পৌঁছে দেওয়া সম্ভব হয়ে ওঠে। কম্পিউটারের তো গুরুত্ব সম্বন্ধে নতুন করে কিছু বলা দরকার নেই, কারণ তোমরা জানো আজকের দিনে কম্পিউটার কতটা এসেনশিয়াল। যে কোনো কাজের বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার জ্ঞান অবশ্যম্ভাবী, লাগবেই তোমার। একটা ইগনোর ফর্ম ফিল আপ করার ক্ষেত্রেও কিন্তু তোমাকে কম্পিউটার নলেজ জানতেই হবে। শুধু নলেজ নয়, তোমাকে পরবর্তী জীবনে একটা ব্যক্তিকে জবের যে কোনো এক্সপোজারের জন্য কিন্তু কম্পিউটার মাস্ট। যে কোনো কর্মক্ষেত্রে তুমি ঢোকো না কেন, সেখানে কিন্তু তোমাকে জানতে চাইবে তোমার মধ্যে বেসিক কম্পিউটার নলেজটা আছে কিনা, কারণ জরুরিকালীন পরিস্থিতিতে তোমাকে কিন্তু কম্পিউটার চালানো হতে পারে। তোমাকে এই নলেজ রপ্ত করতে হবে, তোমাকে এই বিষয় সম্বন্ধে জানতে হবে। কম্পিউটারের কিন্তু গুরুত্ব আধুনিক মানুষের কাছে অনেক বেশি বেড়েছে। ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির হার্টই হচ্ছে কম্পিউটার। কিভাবে টেকনোলজি ইন্টারনেটের উপরে ভিত্তি করে ওয়ার্ল্ড ডেটাকে অ্যাক্সেস করছে, সমগ্র বিশ্বের তথ্যকে একটা নির্দিষ্ট পরিসরে হাতের মুঠোর মধ্যে অ্যাক্সেস করার জন্য কম্পিউটার এজ আ টুল হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইন্টারনেটকে কাজে লাগিয়ে কম্পিউটার সেই সমস্ত তথ্যকে আমাদের সামনে হাজির করছে। দেখো 3 নম্বর পয়েন্টে কিন্তু এখানে আমি ভিডিও কলিং এর কথা বলছি।
ভিডিও কলিং কিন্তু অনেক বেশি জনপ্রিয় হয়েছে কোভিড এর পর থেকে। তোমরা যদি দেখে থাকো যে গুগল মিট বা জুম অ্যাপ্লিকেশন বা ওয়েবএক্স অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে কিন্তু বিভিন্ন সেমিনার ওয়েবিনার ক্লাস গুলো বাস্তবায়িত হয়েছে। সরকার এই ভিশনকে ইমপ্লিমেন্ট করে যে কোভিড সময়ে কিন্তু এই সমস্ত মিডিয়ামগুলোকে কাজে লাগিয়ে ইনফরমেশনকে স্টুডেন্টদের কাছে পৌঁছে দিতে হবে। তাহলে এডুকেশনে যেন ছেদ না হয়, এডুকেশন ব্যবস্থাকে নতুন ভাবে সাজাতে হবে, অল্টারনেটিভ ওয়ে নিয়ে আসতে হবে। তাহলে গতানুগতিক চক এন্ড টক মেথডের পরিবর্তে টেকনোলজিক্যাল মিডিয়ামকে কাজে লাগানো হচ্ছে, যাতে ইনফরমেশনকে খুব দ্রুততার সাথে বৃহত্তর সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। দেখো এই একটা সবথেকে বড় উদাহরণই হচ্ছে আজকের যে ক্লাসটা। দেখো এখানে কিন্তু টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। আমার সামনে এক মনিটর রয়েছে, মনিটরের উপর একটা ওয়েবক্যাম রয়েছে এবং মনিটরের সাথে বক্স রয়েছে, মাইক্রোফোন রয়েছে, সে আমার ভয়েস ক্যাপচার করছে এবং একটা কমপ্লিট ওয়েতে একটা লেকচারকে তোমাদের কাছে স্টুডেন্টদের কাছে পৌঁছে দিচ্ছে। এবং এই প্রসেসটা এত দ্রুততার সাথে হচ্ছে যেখানে ব্যক্তি খুব সহজেই সেই বিষয়গুলোকে রপ্ত করতে সক্ষম হয়েছে। 4 নম্বর পয়েন্টে কি বলছে? মিথস্ক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য, অর্থাৎ সামাজিক যোগাযোগ ব্যবস্থার জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। তাই তো এটাকে আমরা যে যোগাযোগ মাধ্যম ব্যবহার করি, আমরা কিন্তু খুব কম সময়ে তথ্য সংগ্রহ করার জন্য সবসময় এগুলোকে ব্যবহার করে থাকি। দেখবে তোমরা হয়তো অনেকেই ইগনু থেকে যখন ফর্ম ফিল আপ করো, তখন তোমাকে ইগনু অপশন দেয় যে তুমি বইটা কিভাবে নেবে, মানে ডিজিটাল বুকস নেবে, মানে সফট কপি তুমি বই নেবে নাকি হার্ড কপি বই নেবে। তাহলে তোমাকে অপশন দেওয়া হয়। আবার ই জ্ঞান কোষ যে প্রেক্ষাপটের ইগনু জ্ঞান সাইটটা কি করেছে, ই জ্ঞান কোষ সাইটে সমস্ত রকমের ই কোর্স গুলোকে, ই কন্টেন্ট গুলোকে আপলোড করে দেওয়া হয়েছে, যাতে সমস্ত স্টুডেন্টরা কিন্তু সেখান থেকে সেগুলোকে অ্যাক্সেস করতে পারে। তাহলে এই যে অ্যাক্সেসের যে পরিধি, এই পরিধিটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে না। তাহলে খুব সহজেই তোমার কাছে জিনিসগুলো পৌঁছে যেতে পারে, কারণ যোগাযোগ ব্যবস্থাকে ত্বরান্বিত করেছে, একে অনেক বেশি দ্রুত করেছে আইসিটি। দেখো আজকে টপিকের যে বিষয়বস্তু যেখানে কি বলা হচ্ছে, সেখানে বলছে যে আইসিটি, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি প্রয়োগ কোথায়, গবেষণায় কিভাবে হচ্ছে। গবেষণা ক্ষেত্রতে এর যে প্রয়োগটাকে আমরা কিভাবে দেখব। যেমন দেখো প্রথম পয়েন্টটাতে কি বলছে, আইসিটির বিবর্তনের বীজ সম্ভবত মানুষের মধ্যে বক্তৃতা বিকাশের সাথে বপন করা হয়েছে। বক্তৃতা মানে কনভারসেশনের মধ্যে দিয়ে। তাহলে কনভারসেশন, দেখো শিক্ষাবিদ বা গবেষণা কনভারসেশনের মধ্যে দিয়ে, বক্তব্যের মধ্যে দিয়েই প্রথম কিন্তু ইনফরমেশন এন্ড কমিউনিকেশনকে পাঠানো হয়। অর্থাৎ আমরা প্রথম কি করি, আমার নিজেদের ভাব প্রকাশ করার জন্য আমরা কমিউনিকেট করি। তো তাহলে কমিউনিকেট করি মানে নিজের ভাব প্রকাশ করার জন্য কথার প্রয়োজন, বাক্যের প্রয়োজন হয়। তাহলে প্রথম ইনফরমেশনকে পৌঁছে দেওয়ার জন্য মানুষ কি ব্যবহার করে? মানুষ ব্যবহার করে বাক্য ব্যবহার করে, কথা বলে। কথার মধ্যে দিয়ে তো প্রথম ইনফরমেশনকে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছিল। কারণ আদিম সমাজে মানুষ কিভাবে কথা মনে রাখতো? তার কাছে কি আইপ্যাড ছিল, তার কাছে কি ফোন ছিল, লিখে রাখতো? তো ছিল না, বা খাতা পেন ছিল না তখন। কিভাবে লিখে রাখতো, কিভাবে মনে রাখতো? শ্রুতির মধ্যে দিয়ে মনে রাখতো। কারণ একটা ব্যক্তি একটা ইনফরমেশনকে অন্য ব্যক্তির কাছে পৌঁছে দিচ্ছে থ্রু কনভারসেশন, বক্তব্যের মধ্যে দিয়ে। তাহলে কথার মধ্যে দিয়ে একটা বক্তব্যকে অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। কিন্তু আমরা কি দেখছি, এই যে বক্তব্যকে অন্যের কাছে পৌঁছে দিলাম, এর ফলে দেখো সেখানে তখন তো ধরো লেখালেখির কোনো ব্যবস্থা ছিল না, বা স্টোর করার জন্য তোমার কাছে ধরো সেই সময় ধরো ড্রাইভ বলে কোনো অপশনও ছিল না। কিভাবে মাথায় রাখতো? তার ব্রেনটাই হচ্ছে ড্রাইভ, অর্থাৎ সে শুনে শুনে মনে রাখতো। এই যে আমরা পড়েছি না শ্রুতির মধ্যে দিয়ে জ্ঞানকে মনে রাখা হতো এবং জেনারেশন আফটার জেনারেশন ট্রান্সমিট করা হতো। তাহলে ব্যক্তি যেগুলো বক্তব্য মনে রাখতো, অর্থাৎ একটা জেনারেশনের বক্তব্য অন্য জেনারেশনের কাছে পৌঁছাচ্ছে বেসড অন শ্রুতি, বেসড অন কনভারসেশন। বক্তব্যের মধ্যে দিয়ে ব্যক্তি যেগুলো মনে রেখেছে সেগুলোকে সে কনভারসেশনের মধ্যে দিয়ে তার পরের প্রজন্মের মধ্যে প্রদান করছে। ব্যক্তি সেখান থেকে তথ্য সংগ্রহ করছে।
আর কি ব্যবহার করা হয়েছে বলছে, দেখো এখানে শুধুমাত্র কনভারসেশন মানে এই যে বাক্য, এই বাক্যের সাথে সাথে কি ব্যবহার করা হচ্ছে, প্রতীক, সিম্বল। তাহলে সিম্বলিক্যাল ল্যাঙ্গুয়েজের কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে, প্রতীকের মধ্যে দিয়ে কিন্তু মানুষকে কোনো কিছু বোঝানো হচ্ছে, চিহ্ন। তাহলে সাইন ল্যাঙ্গুয়েজে ডেভেলপ করছে, সাইন কিন্তু আস্তে আস্তে মানুষের কাছে তথ্য পৌঁছে দিচ্ছে। নির্দিষ্ট গোষ্ঠী, নির্দিষ্ট ট্রাইবাল গ্রুপের একটা নির্দিষ্ট সিম্বল আছে, যে দেখে আমরা সেই ট্রাইবাল গোষ্ঠীকে চিনতে পারি। দেখবে ট্রাইবরা কিন্তু ট্যাটু করে গায়ে, ট্যাটু কিন্তু ফ্যাশনের জন্য করে না, তারা কিন্তু তার গোষ্ঠীর আইডেন্টিফিকেশনকে ট্যাটুর মধ্যে দিয়ে নিজের মধ্যে খোদাই করে রাখে। অর্থাৎ সে যে কোন গোষ্ঠীর সদস্য, তার ট্যাটু দেখে বোঝা যাবে সে কোন গোষ্ঠীর সদস্য। তাহলে ট্যাটু সিম্বলাইজ করছে তার সেই গোষ্ঠীকে, যে গোষ্ঠীর সে একটা সদস্য হিসাবে বিরাজ করে। পরবর্তীকালে আমরা যখন ব্রোঞ্জ যুগের কথা দেখবো যে ব্রোঞ্জ যুগে কিন্তু প্রথম লেখার দক্ষতা তৈরি হয়। অর্থাৎ এর আগে পর্যন্ত মানুষ কিন্তু শুনে শুনে মনে রাখতো, সিম্বলিক্যাল ওয়েতে মনে রাখতো, কিন্তু পরবর্তীকালে যখন ব্রোঞ্জ যুগে কি হয়, ব্রোঞ্জ যুগে প্রথম কিন্তু লেখার সূত্রপাত হয়। আমরা কিন্তু কতগুলো হিস্টোরিক্যাল স্টেজকে এখানে দেখে নেব। দেখো 3000 খ্রিস্টপূর্বাব্দে কি বলছে, প্রথম প্যাপিরাস রোল তৈরি হয়, একটা গাছ যেটা থেকে কিন্তু কি তৈরি হয়, যেটা থেকে পাতা তৈরি হয়। অর্থাৎ যে গাছটাকে লেখার জন্য ব্যবহৃত করা হয়, সেই গাছের ছাল থেকে যে পাতা তৈরি করা হয়, যে কাগজ তৈরি হয়, সেই কাগজকে কিন্তু লেখার উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এবং সেটা কিন্তু আজকের নয়, সেটা কিন্তু বহু প্রাচীন সময় তৈরি হয়েছে। তাহলে কি বলছে, মিশরীয় দ্বারা কিন্তু প্যাপিরাস রোল গুলো কিন্তু উদ্ভাসিত হয়, এবং সেটা কি কাজে ব্যবহার করা হয়েছে, লেখার কাজে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ব্যক্তি তার তথ্যকে, ইনফরমেশন গুলোকে, শিক্ষা ব্যবস্থা গুলোকে কিন্তু লিখে রাখতো, এবং এগুলো একটা প্রজন্ম থেকে অন্য প্রজন্মে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হতো। এবং শুধুমাত্র এই প্যাপিরাস রোলগুলি কিন্তু মিশরীয়দের মধ্যেই দেখা যেত এমন নয়, সেটা কিন্তু ভূমধ্যসাগরীয় অঞ্চলের পাশাপাশি কুশ রাজ্যগুলোতেও কিন্তু এটা দেখা যেত। তাহলে আমাদের কিন্তু দেখে নিতে হবে যে সেই সময় কিভাবে একটা ইনভেনশন, একটা প্যাপিরাস রোলের ইনভেনশন সমাজের মধ্যে একটা বিস্তর বিবর্তন নিয়ে আসে। ইনফরমেশনাল রেভলিউশন নিয়ে আসে। মানুষ কিন্তু লিখতে শুরু করে, লেখালেখির মধ্যে দিয়েই তার কিন্তু সমাজ ব্যবস্থার চিত্রটা ফুটে উঠবে। 3 নম্বর কি বলছে, প্যাপিরাস টিকে ছিল যতক্ষণ না এটি একটি পার্চমেন্ট দ্বারা প্রতিস্থাপিত হয়। এবং বাইজেন্টাইন সাম্রাজ্যে কাগজ ব্যবহার করা হয়, যদিও প্যাপিরাস সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়নি। তার মানে কিছুই নয়। দেখো এই যে প্যাপিরাস বিভিন্ন সময়ে বিভিন্ন সমাজে কি করেছে, বিভিন্ন সময়ে বিভিন্ন সমাজে ব্যবহৃত হয়েছে, এবং তারা তাকে তথ্যগুলোকে লিপিবদ্ধ করার ক্ষেত্রে কাজে লাগে। সেই জন্য দেখবে আমরা শব্দটা খুব ব্যবহার করি, লিপি শব্দটা খুব ব্যবহার করি। লিপি মানে হচ্ছে যেখানে কিন্তু সমস্ত প্রাচীন তথ্যগুলো লেখা আছে। অর্থাৎ আজ থেকে হাজার হাজার বছর আগে মানুষ যখন লিখতো, লেখার মধ্যে দিয়ে তথ্যগুলোকে প্রিজার্ভ করে রাখার চেষ্টা করেছিল। তাহলে আমরা কি কি সভ্যতা পেলাম এখানে মিশরীয় সভ্যতা পেলাম, এখানে কিন্তু আমরা ভূমধ্যসাগরীয় অঞ্চল কুশ রাজ্যের কথা পেলাম, আমরা কিন্তু বাইজেন্টাইন সাম্রাজ্যের কথা পেলাম, আবার দেখো নিচের দিকে ব্রোঞ্জ যুগের কথাও কিন্তু আমরা পাচ্ছি। তাহলে প্রত্যেকটা সমাজ ব্যবস্থাতে কি প্রয়োজন ছিল, প্রত্যেকটা সমাজ ব্যবস্থাতে কিন্তু মানুষের অদম্য ইচ্ছার উপরে ভিত্তি করে তারা কিন্তু কাগজ শিল্পের ডেভেলপমেন্ট করে, তথ্যগুলোকে লিপিবদ্ধ করে এবং সেগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়। সুতরাং এই যে বৃহত্তর প্রেক্ষাপটটা, এই বৃহত্তর প্রেক্ষাপটের যে গতিশীলতা, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি, কিন্তু তৈরি হওয়ার জন্য অনেক সময় লেগেছে। সুতরাং আমাদেরকে বুঝে নিতে হবে
যে আইসিটি কিভাবে তার যাত্রা শুরু করে। আমরা কিন্তু এক্ষেত্রে তার যাত্রা শুরু করার চিত্রগুলোকে তুলে ধরার চেষ্টা করছি, যে আইসিটি কিন্তু কিভাবে কম্পিউটার টেকনোলজি, কমিউনিকেশনস, পেপার এবং শিল্প, প্রিন্ট মিডিয়া, ডিজিটাল মিডিয়া, প্রিন্ট মানে যেখানে পেপারে যে প্রিন্ট হয়, যে বই, নিউজ পেপার যেগুলো তোমরা পড়ো, হার্ড কপি যেগুলো পড়ো, প্রিন্ট মিডিয়ার ডেভেলপমেন্টে কিন্তু বরাবরই কিন্তু আইসিটি একটা বড় রোল প্লে করেছে। প্রিন্ট মিডিয়া কি করেছে? প্রিন্ট মিডিয়া সমাজের মধ্যে বিস্তর কিন্তু পরিবর্তন নিয়ে এসেছে, মানুষের চিন্তা ভাবনায় কিন্তু বড় পরিবর্তন এনেছে। একটু আগে আমরা কিন্তু আইসিটি নিয়ে মিডিয়ার কথা বলছিলাম, তো গণমাধ্যমের কথা বলছিলাম। এখানে কিন্তু আমরা সেই গণমাধ্যমের পয়েন্টটাকে আলাদা করে পড়বো এবং পরীক্ষা থেকে নিয়ে কোশ্চেনও আসে যে গণমাধ্যম কিভাবে আইসিটি ডেভেলপমেন্টের জন্য রেসপন্সিবল। প্রথম পয়েন্টটা কি বলছে দেখো, শিক্ষার সাথে আইসিটির প্রথম পরিচিতি, অন্বেষণ বা আলোচনা ঔপনিবেশিক যুগে হতে পারে, যখন ভারত 1923 সালে জুন মাসে মুম্বাই রেডিও ক্লাবের দ্বারা তার প্রথম রেডিও সম্প্রচার অধিবেশন শুরু করে। তাহলে সালটা কত? সালটা হচ্ছে 1923। কারা করে? ভারত সেই সময়ে ঔপনিবেশিক যুগে অর্থাৎ ব্রিটিশ সময়কালে যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে ভারত কিন্তু টেকনোলজিক্যাল মিডিয়ামকে ব্যবহার করছে কোথায়? শিক্ষা ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করছে। তাহলে তথ্য কিভাবে দেখো অপভ্রংশ হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। একটা নির্দিষ্ট অঞ্চল বা নির্দিষ্ট ক্ষেত্রের তথ্য কিন্তু বিভিন্ন কাজে লাগে। তুমি ধরো তোমার যে পাড়ায় থাকো, সেই পাড়ায় তুমি কোনো কাজ করেছো, ছোট কাজ করেছো, উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করেছো। সেই উইমেন এম্পাওয়ারমেন্টে তোমার কাজটা তুমি যখন প্রিন্ট মিডিয়াতে তুলে ধরার চেষ্টা করো, এবং সেই কাজটা তখন কিন্তু তোমার একা পাড়া থাকলো না, এই কাজটা কিন্তু বৃহত্তর অঞ্চলকে পরিসর করবে। তাই এই বিষয়টাকে মাথায় রাখবে যে কিভাবে আইসিটি শিক্ষার একটা বড় ভূমিকা পালন করছে। এবং সম্প্রচার হচ্ছে প্রথম কবে? রেডিওর মধ্যে দিয়ে সম্প্রচার হচ্ছে 1923 সালে। 1930 কি বলছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, যেটাকে তোমরা খুব ভালো করে জানো, বিবিসি বলেছেন। বিবিসি ডেভেলপমেন্ট, এবং বিবিসি তুমি জানো কিভাবে তোমার এডুকেশন, কালচারাল ইম্পর্টেন্স লোকে সবসময় প্রায়োরিটি দেয়। কারণ হচ্ছে যে এডুকেশন, কালচার কিন্তু সমাজের একটা নিভ, একটা পিলার। এগুলোকে সবসময় কিন্তু স্টাডি করাও রাখা উচিত। এগুলোর মধ্যে দিয়েই কিন্তু সমাজের বিস্তর পরিবর্তন ঘটবে। বিবিসি ডেভেলপমেন্ট কবে হচ্ছে? 1930-এ। ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি আরেকটা নতুন নাম সংযোজন হলো, এটা যে বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। 1937 সাল দেখো, 1937 সালে কি বলছে? বলছে যে অল ইন্ডিয়া রেডিও স্কুলগামী শিশুদের জন্য তার শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচার শুরু করে 2005 সালে থেকে। ঘটনাটা তো আগরওয়ালের কাছ থেকে নেওয়া হয়েছে, বার্তাটা 1937 সালে। মানে ধরো এই যে শিক্ষামূলক অনুষ্ঠানগুলো তোমার হয়তো দেখবে, যারা নাম শুনে তোমার হয়তো দেখো নিয়ে দেখবে, ডিডি বাংলাতে একসময় ছুটি হতো, ছুটি মানে গরমকালে যখন স্কুলগুলোতে ছুটি পড়ে যেত, তখন ছুটি বলে একটা কিন্তু অনুষ্ঠান খুব জনপ্রিয় ছিল। তাহলে এই যে অনুষ্ঠানটা কেন? এই অনুষ্ঠানটার মধ্যে দিয়ে বিভিন্ন শিক্ষামূলক তথ্যগুলো কিন্তু স্টুডেন্টদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হতো। বিভিন্ন এডুকেশনাল টুলস গুলোকে সম্বন্ধে অ্যাওয়্যার করানো হতো। বিভিন্ন সিনেমায় যেখানে শিক্ষামূলক দিকগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু এখানে প্রাধান্য পেত। অর্থাৎ ডিডি বাংলা কি করছে যে 1937 সালে রেডিও কেন্দ্রিক যে শিক্ষামূলক প্রচার, সেটিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে। এবং 2002 সালে যদি আমরা দেখি, 2002 সালে কি দেখবো? প্রথম শিক্ষামূলক রেডিও স্টেশন কোথায় চালু হয়? আমেরিকাতে। দেখো 2002 সালের যে জ্ঞান বাণী নামে যে ভারতের প্রথম শিক্ষামূলক রেডিও, তাহলে এই শিক্ষামূলক রেডিও ভারতে কখন চালু হচ্ছে? 2002 সালে চালু হচ্ছে। এবং এর গুরুত্ব কি ছিল? এর গুরুত্ব হচ্ছে কিন্তু শিক্ষামূলক জিনিসগুলোকে এমন ভাবে মানুষের সামনে তুলে ধরা যাতে মানুষ কিন্তু সেগুলো সম্বন্ধে অ্যাওয়্যার হয়। তার কারণ দেখো, স্কুল, কলেজ এগুলো কি করে? এগুলো চক অ্যান্ড টক মেথড অ্যাপ্লাই করে, তো ট্র্যাডিশনাল চক অ্যান্ড টক মেথডে। কিন্তু যদি কোনো একটা পার্টিকুলার চ্যানেল, যেটা ভারতে
ইনভেন্ট হয় 2002 সালে ভারতে, যা প্রথম শিক্ষামূলক দিক থেকে, আমেরিকাতে কিন্তু নয়, ভারতে যে ডেভেলপমেন্টটা হয়, এর ফলে কি দেখা যাচ্ছে মানুষের বৃহত্তর পরিসরে কিন্তু পৌঁছানো হচ্ছে। আজকে আমি কলকাতা সেন্টারে বসে যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটা কিন্তু শুধু কলকাতা সেন্টারের গণ্ডির মধ্যে বা কলকাতার মধ্যে আবদ্ধ নয়। তোমরা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মকে কাজ লাগিয়ে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এটাকে অ্যাক্সেস করতে পারো। তাহলে অ্যাক্সেসের যে ব্রডার ডাইমেনশন, এই ব্রডার ডাইমেনশনটাতে গণমাধ্যমে একটা বড় হাত রয়েছে। তাহলে এখানে যে 4টে স্পেসিফিক পয়েন্ট আছে, এখানে একটা জিনিস মাথায় রাখবে যে এই প্রত্যেকটা জায়গাতে গণমাধ্যমে কথা বলা হচ্ছে। মাস মিডিয়া কিভাবে এডুকেশনকে বৃহত্তর পরিসরে পৌঁছে দিচ্ছে, এইটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তাহলে গণমাধ্যমের শিক্ষাক্ষেত্রের প্রয়োগটা এখানে খুব এসেনশিয়াল। আরো দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, এবং তুমি দেখবে চ্যাপ্টারের মধ্যে কতগুলো জিনিস খুব ঘুরে ফিরে আসছে, মাস মিডিয়া, টেকনোলজি, কম্পিউটার, মাল্টিমিডিয়া, সেলুলার ফোন। তাহলে তোমার পক্ষে কিন্তু এই অ্যান্সার গুলো লেখা অনেক ইজি হয়ে যাবে, কারণ এগুলো কম বেশি আমাদের ব্যক্তিগত জীবনের পার্ট হয়ে গেছে। খুব কম স্টুডেন্ট রয়েছে যাদের কাছে হয়তো এই জিনিসগুলো অপারেট করার ক্ষেত্রে একটু কঠিনতা রয়েছে। তাহলে এখানে আমরা কি কি পয়েন্ট পেলাম? কম্পিউটার এবং মাল্টিমিডিয়া। কম্পিউটার তোমরা তো বরাবরই খুব জানো যে 19 শতকের গোড়ার দিকে কিভাবে চার্লস ব্যাবেজের হাত ধরে একটা কম্পিউটার রেভলিউশনের জন্ম নেয়। তাহলে এই যে কম্পিউটার পরবর্তীকালে ধরো তোমার 1980 থেকে মাইক্রোসফটের ইম্পর্টেন্স রয়েছে, পরবর্তীকালে 1982-তে তোমার আইবিএম রয়েছে, 1970-এর দশকে এনপিএল নেটওয়ার্ক তৈরি হয়। এইগুলো কেন হয়? এগুলোর মেন উদ্দেশ্য হচ্ছে কিন্তু যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট কিন্তু কোনো এক জায়গায় থেমে থাকে না। সমাজ যত জটিল হবে, প্রযুক্তিবিদ্যার প্রয়োগ কিন্তু জটিল হবে। একটা সময় ছিল তোমার কাছে কিপ্যাড ফোন ছিল, ঠিক আছে, কিভাবে রেভলিউশনারি তোমার কাছে আগে টাচ ফোন চলে এসেছে, এবং কিভাবে কিপ্যাড ফোন যেন কোণঠাসা হয়ে গেছে, কোনো নির্দিষ্ট জায়গায় মুষ্টিমে কিছু জায়গায় হয়তো আবদ্ধ হয়ে আছে, কিছু সম্প্রদায়ের মানুষদের জন্য এখনো কিপ্যাড ফোন বানানো হয়। আদারওয়াইজ সমাজের রেভলিউশন আনার জন্য কিন্তু আস্তে আস্তে তোমার এই বিপ্লবটা ঘটেছে। তাহলে কম্পিউটার কিন্তু প্রথম দিককার যে কম্পিউটার, তার যে ব্যবহার এবং পরবর্তীকালে আজকের দিনে যে কম্পিউটারের যে ব্যবহারটার মধ্যে কিন্তু বিস্তর পরিবর্তন ঘটেছে। কম্পিউটার আজকের দিনে যেভাবে মাল্টিটাস্কিং কে রিপ্রেজেন্ট করে, তখনকার কিন্তু কম্পিউটারের যে উত্থান হচ্ছে তখন কিন্তু এত জটিল কাজ তখন সম্পাদন হয়নি, কিন্তু শুরু তো হয়েছে। তাহলে এই যে শুরুয়াত, এই যে অভ্যুত্থান হচ্ছে কম্পিউটারের, এর মধ্যে দিয়ে কিন্তু সমাজ কাঠামোয় বিস্তর পরিবর্তন হয়। আজকে কোনো কাজ কম্পিউটারকে বাদ দিয়ে করা যেন একটা অসম্ভব মনে হয়। তোমার কাজকে, তোমার কোনো প্রেজেন্টেশনকে কম্পিউটার যে কত ভালো রিপ্রেজেন্ট করতে পারে, তুমি কত ভালো সেটাকে মানুষের সামনে উপস্থাপন করতে পারো, তার জন্য কিন্তু কম্পিউটারের সাহায্য তোমাকে নিতেই হবে। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। 1970 দশকে কি দেখছি আমরা, এনপিএল নেটওয়ার্ক, মেরিন নেটওয়ার্ক, এগুলো কিন্তু ডেভেলপ করে। এই নেটওয়ার্ক গুলো কি করে? এই নেটওয়ার্ক গুলো কিন্তু কানেকশনস কে ফাস্ট করে। টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের সাথে সাথে কিন্তু নেটওয়ার্কের যে ডেভেলপমেন্ট, নেটওয়ার্ক কিন্তু সমাজ কাঠামোতে বিস্তর পরিবর্তন। ধরো এই যে ক্লাসটাকে বাস্তবায়ন করছে, এই ক্লাসটা কিন্তু থ্রু ইন্টারনেট তোমাদের কাছে পৌঁছাচ্ছে। তাহলে ইন্টারনেটের যে প্রয়োগ, সুতরাং ল্যান কানেকশনের যে প্রয়োগ, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান, ইন্টারনেট কিন্তু কি করছে? ইনফরমেশনকে কাস্টমাইজ করেছে। আমরা কিন্তু কোনো জিনিসের মধ্যে কোনো ছোট ছোট ইনফরমেশন, যেমন ধরো তুমি কোনো জিনিস কিনবে, কোনোটা তারপরে শার্ট কিনবে, তাদের শার্টের অনেক কোম্পানি আছে, মাল্টিপল কোম্পানি আছে, এবং তুমি কি করে কিনবে? দোকানে গিয়ে কিনতে পারো, বা তোমার কাছে অনলাইন মিডিয়ামের অপশন রয়েছে, অনলাইন মিডিয়াম থেকেও কিনতে পারো। কোন শার্টটা কিনবে, কি কালারের শার্ট কিনবে, কত দামের মধ্যে কিনবে, কোন ব্র্যান্ড তোমার প্রেফার, মার্কেট কোন ব্র্যান্ডটাকে প্রেফার করছে, ইনিশিয়াল সিচুয়েশনে কোন ব্র্যান্ডের উপরে শার্ট যাচ্ছে,
তাহলে এই সমস্ত তথ্যগুলো খুব কম সময়ের মধ্যে প্রযুক্তিবিদ্যা এবং স্মার্ট ডিভাইসকে কাজে লাগিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি। তাহলে বোঝা গেল তো যে কিভাবে কম্পিউটার এবং মাল্টিমিডিয়া ব্যক্তিগত জীবনে পরিবর্তন আনছে, এবং এই যে বিবর্তন, এই বিবর্তনটা কিন্তু সুদূর প্রসারী। মাল্টিমিডিয়ার যে কথা বলা হচ্ছে, মাল্টিমিডিয়া তো আমাদের সামনে এন্টারটেইনমেন্ট, আমাদের সামনে একটা নতুন জগৎকে উন্মোচন করেছে, ঠিক আছে? তবেই না ধরো আজকে আমরা এই যে ধরো তোমার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডেভেলপ করছে, www, ধরো ইন্টারনেট প্রোটোকল, আইপি, এগুলোকে একটা সময় ডেভেলপ করতে হয়েছে। আজ আমরা তার ফল ভোগ করছি, কিন্তু একটা সময় এগুলো সমাজের রেভলিউশনারি ভাবে উন্নয়ন ঘটেছে, এবং যত দিন গেছে এগুলো কিন্তু জটিল হচ্ছে, সরল নয়। তাই এখানে কতগুলো পয়েন্ট এখানে রেকটিফাই করেছি যাতে বুঝতে সুবিধা হয় আমরা কিভাবে কোন কোন জিনিসগুলোকে ইউজ করি, অ্যাক্সেস করি। যেমন দেখো, আমরা কিন্তু অনেকগুলো সার্চ ইঞ্জিন ব্যবহার করি কোন জিনিসকে অ্যাক্সেস করার ক্ষেত্রে। কি কি সার্চ ইঞ্জিন ব্যবহার করে থাকি? তো এখানে বলছে প্রথম সার্চ ইঞ্জিন হচ্ছে কিন্তু ইয়াহু সার্চ। ইয়াহু কিন্তু দীর্ঘ সময় ধরে সমাজে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, এবং বর্তমানে যার দবদবা বেশি সেটা হচ্ছে কিন্তু গুগল। গুগল কিন্তু একটা বৃহত্তর পরিসরে মানুষের জীবনকে প্রভাবিত করছে। এমন কোনো ব্যক্তি হয়তো খুঁজে পাওয়া যাবে না যার হয়তো গুগলের কোনো অ্যাকাউন্ট নেই বা জিমেলের কোনো অ্যাকাউন্ট নেই। তাহলে কিভাবে গুগল একটা বৃহত্তর পরিসরে সাধারণ মানুষের জীবনের উপরে প্রভাব ফেলেছে সেটা কিন্তু সহজেই বোঝা যাচ্ছে। আর কি দেখছি? আর আমরা দেখতে পাচ্ছি, দেখো, আর গুগলের পরেই যে জায়গা করে নিয়েছে মাইক্রোসফট। এই যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের রেভলিউশন নিয়ে আসছে কিন্তু মাইক্রোসফট। মাইক্রোসফটের ধরো নিজস্ব আবার সার্চ ইঞ্জিন আছে, বিং হচ্ছে সার্চ ইঞ্জিন। তারপরে ধরো মাইক্রোসফট কোম্পানির আমরা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার, এই যে প্রেজেন্টেশনটা আমি তোমার সামনে প্রেজেন্ট করছি, এই প্রেজেন্টেশনটা আমি মাইক্রোসফটের অফিসকে কাজে লাগিয়েছি, মাইক্রোসফটের অফিসের পাওয়ার পয়েন্টকে কাজে লাগিয়েছি, পাওয়ার পয়েন্ট দিয়ে কিন্তু এই প্রেজেন্টেশনটাকে বাস্তবায়িত করেছি। তাহলে একটা প্রেজেন্টেশন তৈরি করার ক্ষেত্রে এবং তোমাদের সামনে উপস্থাপন করার ক্ষেত্রে আমাকে কোনো না কোনো ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি মানে আইসিটির সাহায্য নিতে হয়েছে। তাহলে আইসিটি কি করলো? আইসিটি কিন্তু আমাদের আমার কাছে অনেকগুলো অপশনস কি দাঁড় করলো, which options will be applicable for me to eradicate to complete the task। সার্চ ইঞ্জিনের যে কথা এখানে বলা হচ্ছে না, সার্চ ইঞ্জিনের যে কথা এখানে বলছে সেখানে কিন্তু দেখো ইনফোসিস, গুগল, এরকম অনেকগুলো সার্চ ইঞ্জিনের কথা বলছে। আমরা যে কোনো তথ্য সার্চ করার জন্য প্রথমে দেখো গুগলটা, গুগলের মধ্যে টাইপ করে সেই সম্বন্ধ তথ্যগুলোকে, যে সমস্ত তথ্য আমার সামনে উপস্থাপিত হয় সেখান থেকে আমার সুইটেবল তথ্যটা খুঁজে বার করার চেষ্টা করব। তাহলে যে ব্যক্তি স্মার্টফোন ইউজ করতে জানে, যে ব্যক্তি ল্যাপটপ ইউজ করতে জানে, কম্পিউটার ইউজ করতে জানে, যার এই বিষয়গুলো সম্বন্ধে তথাকথিতভাবে জ্ঞান রয়েছে, তারা কিন্তু এগুলোকে প্রতিনিয়ত ব্যবহার করে। তার জীবনের বিভিন্ন কর্ম সম্পাদনের ক্ষেত্রে এর কিন্তু ব্যবহার সুদূর প্রসারী, এবং ব্যক্তি প্রত্যেকটা দিন এগুলোকে ব্যবহারের মধ্যে দিয়ে তার বিভিন্ন কার্য সম্পাদন করে। সুতরাং একটা সময়ে যার উদ্ভব উন্নতি হয়েছে তার কিন্তু প্রয়োগ পরিকাঠামো বৃহত্তর ক্ষেত্র জুড়ে পরিলক্ষিত হয়। দেখো, প্রাক ডেটা সংগ্রহ এবং বিশ্লেষণে আইসিটির আবেদন, অর্থাৎ তথ্য আমরা কোথায় পাবো? এখানে দেখো গ্রিন কলামের মধ্যে আছে সৌধগঙ্গা। সৌধগঙ্গা তোমরা হয়তো জানো বা নাম শুনেছো, যে সৌধগঙ্গার মধ্যে সমস্ত রিসার্চ গুলোকে আপলোড করা হয়। অর্থাৎ ইন্ডিয়ান কনটেক্সটে যত রিসার্চ হবে, যে সমস্ত বিষয় নিয়ে রিসার্চ তৈরি হবে, এই সমস্ত রিসার্চের একটা কিন্তু রিসোর্সেস হচ্ছে সৌধগঙ্গা। সেগুলো কিন্তু সৌধগঙ্গাতে অ্যাজ এ রিসোর্সেস রাখা হয়। লিটারেচার রিভিউ, লিটারেচার রিভিউ এর প্রয়োজন কেন? লিটারেচার মানে হচ্ছে যখন কোনো বিষয়ে গবেষণা করবে বা যখন যে কোনো বিষয় সম্বন্ধে যদি জ্ঞান সংগ্রহ করতে চাও, তার জন্য সেই সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ববর্তী যে সমস্ত তাত্ত্বিকরা বা লেখকরা লিখে গেছেন
তাদের লেখাগুলোকে স্টাডি করার যে প্রসেস ইজ কল্ড দ্য লিটারেচার রিভিউ। এখানে নিউজ পেপারের আর্টিকেলটাও কিন্তু একটা একটা স্টুডেন্ট বা গবেষকের কাছে কন্টেন্ট অ্যানালিসিস হিসাবে, অ্যানালিসিসের পার্ট হিসেবে উঠে আসে। অর্থাৎ ব্যক্তি যে কোনো ক্ষেত্র থেকেই তথ্য সংগ্রহ করতে পারে। লিটারেচার রিভিউ এর মধ্যে সেটা তুমি প্রিন্ট মিডিয়া হতে পারে বা ডিজিটাল মিডিয়া হতে পারে, কিন্তু তথ্য সংগ্রহ করা এটা একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। ম্যান্ডেল, মানে এই যে ম্যান্ডেলের কথা বলা হচ্ছে, রেফারেন্সিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্থাৎ ডেটা স্টোর করে রাখা, তুমি কতগুলো বই তুমি পড়েছো, কতগুলো বই বিভিন্ন সময় পড়েছো, সেই বইগুলো কিভাবে ফ্রেম আউট করবে, সেটার জন্য কিন্তু ম্যান্ডেল সফটওয়্যারের ব্যবহার বহুল প্রচলিত। ম্যান্ডেলের মধ্যে দিয়ে কিন্তু ডেটাগুলোকে স্টোর করা হয়। অর্থাৎ কোন বইটা তুমি তোমার রিসার্চের জন্য প্রয়োগ করতে চাইছো, কি মেথডে প্রয়োগ করতে চাইছো, ম্যান্ডেল সফটওয়্যারের মধ্যে দিয়ে কিন্তু এগুলো বাস্তবায়িত করার চেষ্টা হয়ে থাকে। আর কি গুগল স্কলার, গুগল স্কলারের মধ্যে তোমরা কিন্তু প্রচুর প্রচুর স্কলারলি আর্টিকেল পাবে, যেগুলো কিন্তু থ্রু আউট দ্য ওয়ার্ল্ড বিভিন্ন স্কলার রিপ্রেজেন্ট করে। তুমি ধরো ওল্ড এজ হোমের উপর কোনো কাজ করতে চাইছো, তাহলে ওল্ড এজ হোমের উপরে সেই সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ববর্তী কোন কোন তাত্ত্বিকরা কাজ করেছে তার তথ্য কিন্তু তুমি খুব স্বাভাবিকভাবেই পেয়ে যাবে গুগল স্কলারের মধ্যে। এবং সেই তথ্য কিন্তু তোমাকে সাহায্য করবে কি করতে, তথ্য সাহায্য করবে যাতে সেই সংক্রান্ত বিষয়ে গুলোর উপরে কাজ করার জন্য, বা তোমার কাজে সেগুলো কতটা কাজে লাগবে সেটা জানার জন্য। সুতরাং গুগল স্কলার থেকে কিন্তু আমরা প্রচুর প্রচুর তথ্য অ্যাক্সেস করতে পারি, যেটা কিন্তু বৃহত্তর প্রেক্ষাপটে আমাদের কাজে লাগবে। সৌথ গঙ্গার ক্ষেত্রেও তাই, প্রিভিয়াস যে সমস্ত রিসার্চ গুলো হয়েছে, কাজ হয়েছে, বৃহত্তর কাজ হয়েছে, সেটা কিন্তু সেখানে পাওয়া যায়। তাহলে তোমরা যদি পরবর্তীকালে কোনো রিসার্চ করার কথা ভাবো, কোনো আর্টিকেল লেখার কথা ভাবো, তাহলে সেখান থেকে বিভিন্ন তোমার পছন্দের জিনিসগুলো খুঁজে দাও। তুমি ভাবছো যে আমি উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করবো, বা তুমি ভাবছো যে উইমেন পার্টিসিপেশন ইন এয়ার ফোর্স নিয়ে কাজ করব, সেইখানে দেখবে সার্চ করে যে সেই সংক্রান্ত কোনো কোনো গবেষণা পূর্বের হয়েছে কিনা, হলে কিভাবে সে বাস্তবায়িত করেছে, কোথায় কাজটা করেছে, কত দিনের মধ্যে সম্পন্ন করেছে, কি সুপারভাইজ করেছে, এই সমস্ত তথ্য তুমি কিন্তু সেখান থেকে পাবে। আর এই তথ্যের যে প্রাচুর্যতা, এই প্রাচুর্যতার জন্য কিন্তু টেকনোলজি ব্যবহার লক্ষ্য করা যায়। ইন্টারনেট পরিষেবায় কাজে লাগিয়ে বিভিন্ন ক্ষেত্র থেকে তথ্যগুলোকে সংগৃহীত করা হয়ে থাকে। আর কি মাইক্রোসফট একাডেমি, মাইক্রোসফটের যে একাডেমিক এক্সেলেন্স, সেটাও কিন্তু সেখান থেকেই সংগৃহীত হয়ে থাকে। মাইক্রোসফটের যে একাডেমিক কথা বলা হচ্ছে, দেখো মাইক্রোসফট একাডেমিকের তুমি জানো যে মাইক্রোসফটের অফিস, এই যে পাওয়ার পয়েন্ট আমি তৈরি করেছি মাইক্রোসফটের অফিস ব্যবহার করে, তাহলে মাইক্রোসফটের অফিসের লেটেস্ট ভার্সন ইউজ করে আমি ধরো পাওয়ার পয়েন্টটা বানাচ্ছি। এই ধরনের পাওয়ার পয়েন্টটা কেন করেছি, যাতে ক্লাসটাকে তোমাদের সামনে পৌঁছে দেওয়া সহজ হয় এবং ক্লাসটা যেন অনেক বেশি উপযোগ্য হয় এবং এবং মনোযোগী হয়ে ওঠে। তাহলে এই এই সমস্ত বিষয়গুলো একসাথে একই ছাদের তলায় তখনই দাঁড়াতে পারবে যখন আমরা প্রযুক্তিবিদ্যা, তথ্য, টেকনোলজি, টুলস এগুলোকে একই সাথে অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ বর্তমান সমাজে একটা ব্যক্তিকে যদি অ্যাক্টিভ হতে হয়, তাহলে কিন্তু এই সমস্ত তথ্যগুলোর গুরুত্ব খুবই এসেনশিয়াল। কারণ এই তথ্যগুলোর মধ্যে দিয়েই কিন্তু আমরা সেগুলো সম্বন্ধে যথাযথ জ্ঞান আহরণ করতে পারি। দেখো এর পরের যে টপিকটা রয়েছে এখানে কি কি দিয়েছি আমি, অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইন ডেটা অ্যানালিসিস, আর একটা কি দিয়েছি, অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইন পোস্ট ডেটা কালেকশনস এন্ড অ্যানালিসিস। অর্থাৎ গবেষণার ক্ষেত্রে এর যে প্রয়োগ, এটা কিভাবে বাস্তবায়িত হচ্ছে, কোয়ান্টিটেটিভ এন্ড কোয়ালিটেটিভ ভেরিয়েবল, সফটওয়্যার ফর ডেটা অ্যানালিসিস। তাহলে দেখো বলছে কোয়ান্টিটেটিভ এন্ড কোয়ালিটেটিভ ভেরিয়েবলস। কোয়ান্টিটেটিভ মানে তোমরা জানো, আগে আরো আলোচনা হয়েছে, যেগুলো সংখ্যাগত, নিউমেরিক্যাল ডেটা, যেমন ধরো এজ, মানি, এগুলো সব কিন্তু নিউমেরিক্যাল ডেটা। একটা ব্যক্তি কত ধার দিয়েছে, সেটা কিন্তু আবেগের উপর ভিত্তি করে, টাকাটা কিন্তু আবেগের উপর রিফ্লেক্টেড নয়, নিউমেরিক্যাল রিফ্লেক্টেড। কারণ সংখ্যাগত, ধরো 5,000 টাকা ধার দিয়েছে,
তাহলে 5 একটা সংখ্যায় রিপ্রেজেন্ট হয়। একটা ব্যক্তির এজ কত, সে ধরো স্পেসিফাই করে এজটা বলছে 32, 32। তাহলে এই যে কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ সবসময় নিউমেরিক্যাল ডেটাকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু যখন আমরা কোয়ালিটেটিভ ভেরিয়েবলস এর কথা বলবো, কোয়ালিটেটিভ ভেরিয়েবলস কিন্তু নিউমেরিক্যাল নয়, কোয়ালিটেটিভ ভেরিয়েবলস কিন্তু হচ্ছে ভ্যালু ওরিয়েন্টেড, ইমোশনস, ফ্যামিলি। তাহলে ভ্যালু এখানে খুব ইম্পর্টেন্ট, প্রায়োরিটাইজ, ভ্যালু এখানে গুরুত্ব পেয়ে থাকে। তাহলে এখানে গুণগত দিকগুলি, ধরো ধর্মীয় আবেগ, একটা ব্যক্তির ধর্মীয় আবেগ, এই ধর্মীয় আবেগ, এই ধর্মীয় আবেগটা তোমাকে কিন্তু আত্মস্থ করতে হলে তার আবেগের প্রেক্ষাপটটা বুঝতে হবে। সুতরাং কিছু তথ্য থাকে যেগুলোকে সংখ্যার মধ্যে দিয়ে প্রকাশ করা যাবে, আবার বৃহত্তর কিছু তথ্য রয়েছে যেগুলোকে কিন্তু গুণগত দিক থেকে ব্যাখ্যায়িত করা যাবে। গবেষণার ক্ষেত্রে তুমি ধরো কোনো ব্যক্তির কাছ থেকে তার ধরো তার জীবন হিস্ট্রি আনতে, লাইফ হিস্ট্রি আনতে চাইছো, তাহলে তো সেটা তো তোমার গুণগত গবেষণার মধ্যে পড়বে। সে ধরো তার জীবনের সমস্ত ঘটনাগুলো বলছে, তার জীবনের বিভিন্ন পদক্ষেপ, ঘটনাগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য তো ডেফিনেটলি তো মাথায় রাখতে হবে এটা, যে সেটা গুণগত দিক, সে কখন কি করেছে, তার ব্যক্তিগত জীবন, তার বিবাহিত জীবন, তার সন্তান, তার এডুকেশন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আবেগের একটা বৃহত্তর প্রেক্ষাপট লুকিয়ে রয়েছে, কখনোই বাদ দেওয়া যাবে না। সফটওয়্যার ফর ডেটা অ্যানালিসিস, অর্থাৎ কোন কোন সফটওয়্যার ব্যবহার করা হয় তথ্য বিশ্লেষণ করার ক্ষেত্রে। বিভিন্ন ধরনের সফটওয়্যার এখন রয়েছে যেগুলোর মধ্যে দিয়ে কিন্তু তথ্য, যেমন এসপিএসএস এর মধ্যে দিয়ে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস করা হয়ে থাকে, এনভিভোর মধ্যে দিয়ে কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস করা হয়ে থাকে। তো বিভিন্ন সফটওয়্যার থ্রু গবেষণার মধ্যে কেন একটা প্রাণ সঞ্চার করেছে। ম্যান্ডেলা সফটওয়্যারের মধ্যে দিয়ে তুমি রেফারেন্সিংটা করতে পারো, থ্রু আউট দ্য রেফারেন্সিং ম্যান্ডেলার মধ্যে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো। আর কি বলছে, অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইন পোস্ট ডেটা কালেকশনস এন্ড অ্যানালিসিস, সাইটেশন ইন রিসার্চ এন্ড আইসিটি, সাইট করা, অর্থাৎ সাইট করা মানে হচ্ছে কোনো রিসার্চ, কোনো আর্টিকেল, কোনো তুমি লেখা লিখছো, কোনো ব্যক্তি কোনো লেখা থেকে তুমি এই তথ্যটা পেয়েছো, তার নামটাকে কিন্তু তোমাকে দিতে হবে, নাহলে কিন্তু প্লেগারাইজড হয়ে যেতে পারে। তারপরে আমি দিয়েছি প্লেগারাইজমের কথা, অর্থাৎ তুমি কারো তথ্য চুরি করছো, চুরি করা যাবে না। তুমি যার কাছ থেকে কোনো তথ্য নিয়েছো তাই কিন্তু অ্যাকনলেজ করতে হবে যে আমি আপনার এই তথ্য থেকে, একবার ফোন করে তুমি অ্যাকনলেজ করবে না, অ্যাকনলেজ করার জন্য কি করবে, সাইট করবে। সেই লেখাটা যদি তুমি দিয়েছো, সেই লেখাটা যে তোমার নয় বোঝা যাবে, সেই লেখার নিচে সেই স্পেসিফিক ব্যক্তি বা সেই স্পেসিফিক ফিল্ড বা স্পেসিফিক অফিসের একটা ইনফরমেশন দেওয়া থাকবে, যেখানে তুমি ইজিলি জানতে পারবে যে এই তথ্যটা ব্যক্তিটা সেই জায়গা থেকে নিয়েছে, বা কোনো স্পেসিফিক অন্য ব্যক্তির কাছ থেকে নিয়েছে, বা অন্য ব্যক্তির কোনো লেখা থেকে সংগ্রহ করেছে। সাইটেশন ইজ মোর ইম্পর্টেন্ট রিসার্চের ক্ষেত্রে। এবং সাইটেশনের ক্ষেত্রে কে সাহায্য করে, সাইটেশনের ক্ষেত্রেও সাহায্য করে কিন্তু ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। সাইটেশন তুমি তোর হাতে হাতে লিখবে না, তুমি কিন্তু মাইক্রোসফটে ওয়ার্ডে যখন তুমি কোনো পেপার লিখবে, ওয়ার্ডের মধ্যে কিন্তু সেই সাইটেশনের তথ্যগুলো থাকবে, তোমাকে দিতে হবে। তোমার কিন্তু লাস্টে রেফারেন্সিং করতে হয়। তুমি লেখার মধ্যে ফুটনোট দিতে পারো, ফুটনোট, এন্ড নোট, অর্থাৎ কোনো স্পেসিফিক শব্দের মিনিংকে তুমি দেখানোর চেষ্টা করছো ফুটনোটের মধ্যে দিয়ে। তুমি ধরো বৃদ্ধদের, বয়স্কদের উপরে কোনো কাজ করছো, দিয়ে ধরো তুমি কোনো শব্দ ব্যবহার করেছো জেরন্টোলজি, বা ধরো তুমি একটা শব্দ ব্যবহার করছো জেরিয়াট্রিক্স, তাহলে এই শব্দটা তোমার লেখার মধ্যে প্রয়োগ হয়েছে, কিন্তু ধরো যে পড়ছে তার কাছে শব্দটা অচেনা থাকতেই পারে, সে ধরো তার কাছে জ্ঞানের প্রকৃত পরিধি নাও থাকতে পারে, সেই জন্য নাও জানতে পারে। তাহলে তুমি কি করবে, তোমার প্রয়োজন, তোমার কাজ হচ্ছে সেই শব্দটাকে তার কাছে পৌঁছে দেওয়ার জন্য তুমি নিজে একটা ফুটনোট দিয়ে দাও, সেখানে জেরন্টোলজির মিনিংটা কনভে করো, তাহলে সেই ব্যক্তি ইজিলি সেটা অ্যাক্সেস করতে পারবে। ধরো তোমার লেখার মধ্যে একটা ফার্স্ট পেজের মধ্যে কোনো শব্দ আছে, জেরন্টোলের শব্দ আছে, তোমার জেরন্টোলের শব্দের পিছনে দেওয়া আছে এক, এবং এই এক মানে তুমি ফুটনোট 1 নাম্বার দিচ্ছ, ওই পেজের শেষে দেখবে ওই 1 নাম্বার দিয়ে একটা ফুটনোট দেওয়া আছে, সেখানের মধ্যে জেরন্টোলজি বলতে কি বোঝায় সেটা দেওয়া আছে, লিপিবদ্ধ করা আছে।
সেখান থেকে তুমি জানতে পারলে বা যে অর্থ জানতে পারলে যে জেরন্টোলজি বলতে কি বোঝানো হচ্ছে। সাইটেশনের কিন্তু খুব ইম্পর্টেন্স রোল রয়েছে যে কোনো গবেষণার ক্ষেত্রে, এবং সেখানে আইসিটি কিন্তু বারবার সহায়তা করে। প্লেগারিজম চেক, যেটাকে প্লেগারাইজড মানে হচ্ছে কোনো ব্যক্তির লেখাকে কপি করে নেওয়া, কোনো ব্যক্তির লেখাকে নিজের বলে চালিয়ে দাও, এটা যেন না হয়। তাহলে তোমার লেখা ইউনিক থাকবে, তুমি যেমন অন্য কারোর লেখা নিতে পারবে না, তোমার লেখাও অন্য কেউ নিতে পারবে না। প্লেগারিজম চেক হবে। তাহলে প্লেগারিজম চেক করা ধরো হাতে হাতে চেক হবে না। প্লেগারিজম চেক করার জন্য কি প্রয়োজন হয়েছে? প্লেগারিজম চেক করার জন্য চলে এসেছে সফটওয়্যার। তাহলে যে সফটওয়্যারের মধ্যে দিয়ে প্লেগারিজম গুলো চেক করা হয় থাকে, যেমন ধর টার্নিটিন, যেমন ধর উরকুন্ড, এগুলো সব হচ্ছে সেই ধরনের সফটওয়্যার, হ্যাঁ, যেগুলো কিন্তু প্লেগারিজম চেক করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্থাৎ ব্যক্তি যে লেখাটা লিখেছে বা তার যে লেখা, তার যে কাজ, সেটা কতটা তার নিজস্বতা বিরাজ করে, সেটা প্লেগারিজম চেকের মধ্যে দিয়ে ধরা পড়বে। আর লাস্ট কি বলছে? পাবলিশিং এন্ড রিসার্চ ফাইন্ডিংস। যে কাজ, দীর্ঘ কাজ তুমি বাস্তবায়িত করেছো, সেই কাজটাকে পাবলিশ করা, কাজ করে ঘরের মতো রেখে দেওয়া নয়, সেই কাজটাকে পাবলিশ করার কারণ তুমি বিভিন্ন ফিল্ড ঘুরে বিভিন্ন ক্ষেত্র থেকে যে তথ্য তুমি পেয়েছো, তোমার যে লেখা, সেটাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দাও, অন্যান্য স্টুডেন্টদের কাছে, রিসার্চারের কাছে পৌঁছে দাও, তারা পরবর্তীকালে তোমার লেখাকে ব্যবহার করে পুনরায় গবেষণা করতে পারে। তাহলে গবেষণার পুনরাবৃত্তি এবং তথ্যের শ্রীবৃদ্ধি ঘটালে কিন্তু গবেষণার পরিধি কিন্তু কখনোই কমে যায় না, সেটা কিন্তু আরো বেশি বেড়ে যায়। তাহলে যা তথ্য বা যে রিসার্চ তুমি করবে, চেষ্টা করবে সেই রিসার্চকে কি করতে, পাবলিশ করতে, যাতে বৃহত্তর মানুষের কাছে যাতে তথ্য পৌঁছে যায় এবং সেই তথ্য পেয়ে যেন মানুষ উপজীব্য হয়, তার পরবর্তীকালে গবেষণার ক্ষেত্রে কাজে লাগে। সুতরাং আমরা কি দেখলাম, গবেষণার ক্ষেত্রে কিন্তু রিসার্চের একটা বৃহত্তর প্রয়োগ রয়েছে। সুতরাং আইসিটি কে যদি আমরা রিসার্চের প্রয়োগ করতে পারি, তাহলে রিসার্চ অনেক বেশি ডেভেলপ করবে এবং তার উপজীব্যতা কিন্তু অনেক বেশি উন্নীত হবে। ধন্যবাদ।